দর্শক, মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্স প্রমিসেস মনে কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসহাত সাওম। পুরো বিশ্বের মতন কোভিড-19 বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক ও গভীর ক্ষত তৈরি করেছে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের উপর এর প্রভাব পড়লেও বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য ঝুঁকিটা বেশি। অতি মহামারী পরিস্থিতিতে তরুণদের চাকরির ক্ষেত্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের কর্মক্ষেত্র সংকুচিত হয়েছে। নতুন ও অভিনব কর্মক্ষেত্রে অভিগম্যতার ক্ষেত্রে বাংলাদেশের বিশাল সম্ভাবনাময় তরুণদের সিংহভাগই পিছিয়ে আছে। এমন বাস্তবতায় ভবিষ্যৎ ভাবনায় তাদের মানসিক স্বাস্থ্যেও ব্যাপক প্রভাব পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের অংশগ্রহণের সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন জরুরি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠানে। বিষয় নির্ধারণ করা হয়েছে তরুণ প্রজন্মের হতাশা সমাধানে করণীয়। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ফজলুর রহমান বাবু, অভিনেতা, এবং তারানা আনিস, মনোবিদ, এভার কেয়ার হসপিটাল। কেমন আছেন ভাইয়া? সুস্থ আছে, যেহেতু এই মুহূর্তে সুস্থ থাকাটাই সবচেয়ে বেশি ভালো থাকে আর কি। জি, একদমই তাই। ভালো আছে। আপু কেমন আছেন? ভালো আছি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের আলোচনায়। যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে তরুণ প্রজন্ম। শুরুতে যদি ভাইয়ের কাছে জানি যে আসলে তরুণ প্রজন্ম বলতে আমরা কাদেরকে বুঝি, কারা আসলে তরুণ জনগোষ্ঠীর মধ্যে পড়ে, যাদের মন সব সময় তরুণ থাকে তারাই কি তরুণ প্রজন্ম, নাকি যারা আসলে এই তরুণ বয়সে তরুণ তারা তরুণ প্রজন্ম? তরুণ বলতে বয়সের সীমারেখা নির্ধারণ করে থাকি আমরা। আর আজকের যে বিষয়টা, টপিকটা, সেটা আসলে যারা এখন পড়াশোনা করছে, যারা মাত্র পড়াশোনা শেষ করছে, যারা কর্মক্ষেত্রে ঢোকার জন্যে প্রস্তুতি নিচ্ছে, তাদের কথাই আসলে উল্লেখ করা হয়েছে। তবে আমি আলোচনার শুরুতেই একটু শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের যার অনুপ্রেরণায় আমরা থিয়েটার শুরু করেছিলাম, যিনি আমাদেরকে অভিনয়ের নেপথ্যে থেকে, মানে সরাসরি আমার শিক্ষক না হয়েও আমার গুরু, আলী জাকের ভাই, আমাদের প্রিয় সটলু ভাই, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে। তো তার বিদেহী আত্মার শান্তি কামনা করি, তাকে শ্রদ্ধা জানাই। এবং আমাদের আরও অনেক প্রিয় মানুষ, যেমন আমাদের একজন ডিরেক্টর, তার নাম ফজলুর রহমান, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন গতকালকে। তার আগে আমাদের একজন প্রিয় মানুষ মনির ভাই, এবং প্রতিদিনই আমরা কোনো না কোনো প্রিয়জনকে, কাছের মানুষকে হারাচ্ছি। তো তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাই এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে আমি শুরু করি। আজকের যে মহামারী বা অতি মহামারী আমরা যেটাই বলি না কেন, এটা তো আসলে কারো নিয়ন্ত্রণে নেই। এটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই, সমাজের নিয়ন্ত্রণে, কারো নিয়ন্ত্রণে নেই। এটা একটা অবস্থা, বাস্তব অবস্থা। তো এই বাস্তব অবস্থাটাকে মোকাবিলা করতে হবে আমি মনে করি সাহসের সঙ্গে, আসলে মানে হতাশার জায়গা থেকে নয়। আপুর কাছে আমি আসবো যে বর্তমান সময়ে আসলে তরুণদের ভাবনাটা কি, তারা কিভাবে ভাবছে, কারণ এখন একটা আসলে পুরো পৃথিবীর জন্য তো মহামারী, পুরো পৃথিবীর একটা ক্রাইসিস। তরুণদের ভাবনাগুলো কি, আপনারা যখন কথা বলেন তাদের সাথে বা তাদের সাথে কাউন্সেলিং করেন, তারা কিভাবে ভাবে? বর্তমান সময়ে আমরা আসলে যেটা পাই যে তরুণ প্রজন্ম অনেক বেশি মানসিক চাপে ভুগছে, এবং ওদের এই মানসিক চাপের পেছনে আমরা যখন ওদের এই বিষয়গুলো এক্সপ্লোর করতে যাই, দেখি যে ওদের আসলে একে তো একাডেমিক প্রেশার এবং পারিবারিক যে সম্পর্কগুলোর মধ্যে আছে সেই সম্পর্কের সাথে ওদের একটা টানাপোড়েন থাকে, এবং ওদের হয়তো কোনো সঙ্গী আছে, সঙ্গীর সাথে সম্পর্কের অনেক বিষয় নিয়ে ওদের একটা টানাপোড়েন থাকে। সবকিছু মিলিয়ে আপু এখানে কাজ করছে পুরোটাই যেটা, সেটা হচ্ছে ইনসিকিউরিটি। এবং ইনসিকিউরিটিটা আসলে কখন হয়, কারণ এখনকার তরুণ প্রজন্ম, বা আমরা যদি সবার কথা একটু বলি, প্রত্যাশা এবং প্রাপ্তি এই দুটার মধ্যে যখন অনেক বেশি ফারাক থাকে, অনেক বেশি গ্যাপ থাকে, সেটা কিন্তু একটা হতাশা তৈরি করে, এবং সেই হতাশা থেকেই কিন্তু আমার মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হতে থাকে, এবং সেই জায়গা থেকেই কিন্তু আস্তে আস্তে পরে আমরা দেখি যে অনেকের মধ্যে ডিপ্রেশনের যে সিমটমসগুলো বা অ্যাংজাইটির যে সিমটমসগুলো সেগুলো ডেভেলপ করছে। আর আরেকটা জিনিস যদি আমি একটু বলি, যে একটা নিজের জন্যই একটা আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন আমরা তৈরি করে ফেলি, এবং প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মনে হয় যে আমাকে এখানেও 100% অ্যাচিভ করতে হবে, আমার এই রোলটাতেও আমাকে অনেক বেশি দিতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে রিয়েলিটিতে আমরা যদি দেখি, সব জায়গায় কিন্তু একটা মানুষ প্রত্যেকটা রোলেই কিন্তু তার 100% দিতে পারবে না,
কিন্তু এক্সপেকটেশনটা কিন্তু আমাদের 100% দেওয়ার থাকে। সেই জায়গায় কিন্তু আমি বলছি যে প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে কিন্তু অনেক একটা গ্যাপ থেকে যায়, সেই গ্যাপটাই কিন্তু সেই হতাশা তৈরি করছে। আচ্ছা, এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি বলছিলেন এক্সপেকটেশনের কথা, এই এক্সপেকটেশনটা তরুণদের কি নিজের কাছে বেশি নাকি তার আশেপাশে যে মানুষগুলো থাকে তাদের কাছে বেশি? আশেপাশের মানুষদের যে প্রত্যাশাটা, সেটার প্রভাব কিন্তু সেই তরুণটির উপর পড়ছে, জি। সেই তরুণীটির উপর পড়ছে, এবং তরুণ তরুণীর নিজেরাও কিন্তু একটা রেসের মধ্য দিয়ে যাচ্ছে যে আমাকে এটা অ্যাচিভ Competition, করতে হবে, একটা সবসময় একটা কম্পিটিশন, competitive mind। একটা কম্পিটিটিভ মাইন্ড কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে। আমরা অন্যের এক্সপেকটেশনগুলো ধারণ করছি এবং সেই জায়গা থেকে নিজেরও একটা এক্সপেকটেশন বাড়ছে। জি। একটু ভাইয়ার সাথে কথা বলবি বিষয়টা নিয়ে, যে আপনি তো তরুণদের সাথে কাজ করছেন, জি। আপনার কাজের ধরনটাই এমন যে বিভিন্ন বয়সের মানুষদের সাথে চলতে হয় এবং তরুণদের সাথে বেশি কাজ করতে হয়। তারা কিভাবে ভাবে, আপনার অবজারভেশনটা কি? আমার যারা সহকর্মী আছে, তরুণ সহকর্মী, আমি তাদেরকে খুব একটা উদ্বিগ্ন হতে দেখিনি। জি। তারা যেহেতু তারা একটা শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছে, তো তারা এক ধরনের এই বাস্তবতাকে আসলে মেনে নিয়েছে। এবং আমরা যে চাপের কথাটা বললাম, যে প্রেশারের কথাটা বললাম, যে এক্সপেকটেশনের কথাটা বললাম, সেই জায়গাটা নিয়ে তারা হয়তো খুব একটা ওইভাবে ভাবে না। কিন্তু আসলে আমার পরিবারের কথা আবার যদি বলি, সেখানে তো আবার ভাবে। যেমন আমার দুই সন্তান, তারা দুজনেই তরুণ। একজন মাত্র এবার গ্রাজুয়েশন শেষ করে সে হয়তো মাস্টার্সে ভর্তি হবে, কিন্তু সে আর ভর্তি হতে পারলো না। এখন সে কী করবে সে ঠিক বুঝতে পারছে না। আবার আমার ছোট কন্যা, সে ইন্টারমিডিয়েটে সেকেন্ড ইয়ারে এবার উঠলো আর কি, মানে এটা তো পরীক্ষা দিতে হলো না, সেও কিন্তু একটা প্রেশারের মধ্যে আছে যে সে সামনে পরীক্ষা দিয়ে তো সে বিশ্ববিদ্যালয়ে যাবে। এখন তার রেজাল্টের উপর নির্ভর করছে যে সে আসলে কোথায় ভর্তি হবে, কি করবে। তাদের পিতা হিসেবে আমি কিন্তু এই দায়িত্বটি পালন করার চেষ্টা করি। আমি বলেছি যে এইটা হচ্ছে বাস্তব অবস্থা, এর মধ্যে কোথাও প্রেশার নেওয়া দরকার নেই। আবার আমি কিন্তু তাদের ওই চাপটা কমানোর জন্যে মাঝে মাঝে আমার স্ত্রীও করেন এটা, হয়তো দূরে চলে যান, গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কোথাও গিয়ে হয়তো ঘুরে আসি আমরা। তো এইটা কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে। আর আমাদের যারা তরুণ, যারা আমাদের সঙ্গে কাজ করেন, তাদের মধ্যে একটু হতাশার জায়গা যে একেবারে নাই তা না। যেহেতু এই কোভিড-19 হওয়ার ফলে আমাদের কাজের কিন্তু পরিমাণ কমে গেছে অনেক, তো সেই জায়গা থেকে একটু অর্থনৈতিক ঝুঁকির মধ্যে অনেকে পড়েছে। একটা অর্থনীতি যে হয়তো মাত্র ক্যারিয়ারটা শুরু করেছে, তো সে একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে। সে হয়তো বিশ্ববিদ্যালয় শেষ করে বা বিশ্ববিদ্যালয় করে শেষ জায়গায় আছে, সে হয়তো মনে করছে যে সে অন্য কোনো চাকরি করবে না, সে অভিনয়টাকে পেশা হিসেবে নেবে। বা আমাদের নেপথ্যে যারা কাজ করেন, ডিরেকশনে কাজ করেন, লেখালেখিতে কাজ করেন, এডিটিংয়ে কাজ করেন, ক্যামেরায় কাজ করেন, তারা যারা ভাবছিল যে আমি এই জায়গাটিতে কাজ করব, তারা একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়েছে। তবে আবারও বলি যে আমরা সিনিয়র হিসেবে তাদেরকে সবসময় সে সাহসটা দেওয়ার চেষ্টা করি, কোঅপারেট করার চেষ্টা করি। এবং আমরা এটাও বলি, আমি এটাও বলি যে আমি যদি বেঁচে থাকি, আমার যদি ইনকাম হয়, তাহলে তুমি অন্তত সুস্থ থাকো, কারণ আমরা আছি আর কি। আর আমাদের সংগঠন এ ব্যাপারে খুব সচেষ্ট, তারা প্রপারলি দেখে আর কি যে আসলে কারো কোনো সংকট হচ্ছে কিনা, বিশেষ করে অর্থনৈতিক সংকটের জায়গাটা। তরুণদের ভাবনা নিয়ে কথা হচ্ছিল আপু। এই যে তরুণদের ভাবনার একটা প্রভাব তাদের কর্মকাণ্ডে পড়ছে, তারা আসলে কি করছে, তাদের যে ব্যবহার বা তাদের যে অ্যাটিটিউড, সেটার উপর আসলে পড়ছে। এবং একই সাথে তারা কিন্তু কমিউনিকেট করছে, প্রত্যেক দিনই আসলে অনেক মানুষের সাথে তারা কমিউনিকেট করছে। আমরা সবসময় বলি যে তাদের আসলে কমিউনিকেটিভ যে স্কিলটা, সেটা আসলে ওইভাবে করে ডেভেলপ করছে না এই সময়। এই জায়গাটাতে কি আপনি কমতি দেখেছেন? অনেকের ক্ষেত্রেই দেখেছি এবং অনেকের ক্ষেত্রেই আসলে দেখা হয়নি। জি। অনেকের মধ্যেই দেখেছি যে তারা খুব বেশ সুন্দর করেই, বেশ কনস্ট্রাকটিভ ওয়েতেই কমিউনিকেট করছে। আমার যেটা অনেক দিনের এক্সপিরিয়েন্স, আমি যেটা খেয়াল করছি যে আমরা এখন যারা আমাদের তরুণ প্রজন্ম অনেক বেশি ডিস্ট্রাকটিভ থাকছে। নিজের ভেতরেও যে আরেকটা জগৎ আছে, সেই জগতের সাথে কিন্তু কানেক্টেড আমরা অনেকেই হয়তো হতে পারছি না। আউটার ওয়ার্ল্ডে যে এত বেশি স্টিমুলাস বা এত বেশি উদ্দীপনা দ্বারা উদ্দীপিত হচ্ছি, এবং সেই জায়গায় কিন্তু আমরা যেটা হচ্ছে যে গ্যাপটা থেকে যাচ্ছে। এবং সারাক্ষণ কিন্তু এখন দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম অনেকটাই সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন রকম অনলাইন যে অ্যাক্টিভিটিগুলো, সেগুলোতে হয়তো অনেক বেশি লম্বা সময় ধরে এঙ্গেজ থাকছে। তখন কিন্তু ব্রেইনে একটা ফ্যাটিক চলে আসে, এবং ব্রেইনটা কিন্তু এত ভ্যারাইটিস টাইপ অফ স্টিমুলেশন যখন পায়, ব্রেইনটা কিন্তু ইন্টারনালি অনেকটা রেস্টলেস থাকে। এই জায়গাটাতে আমি আসলে আসতে চাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কানেক্টেড থাকার কারণে তাদের মধ্যে যে কমিউনিকেটিভ স্কিলটা, সেটা একটু 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 করে নষ্ট
হয়ে যাচ্ছে, একটু সেটা একটু হয়তো আমরা করে। বুঝতে পারছি না উপর থেকে, কিন্তু সেটা আসলে ভেতরে হচ্ছে। এবং আপনি যেটা বলছিলেন খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হচ্ছে নিজের সাথে যোগাযোগটা। এই যোগাযোগটা কিন্তু ভাই আমরা ধীরে ধীরে আসলে তরুণ প্রজন্মের মধ্যে খুঁজে পাচ্ছি না। আপনারা যখন তরুণ ছিলেন তখন আপনারা আসলে নিজেদের সাথে যে কানেকশনটা খুঁজে পেয়েছিলেন বিভিন্ন রকম সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে, সেই সময়টা কেমন ছিল? আমাদের একটা রুটিন ছিল, কিন্তু সেই রুটিনটা হচ্ছে যে স্কুলে যেতে হবে, স্কুলে পড়াটা তৈরি করতে হবে, এইটা হচ্ছে আমাদের কাজ। আর বাকি সময় আমরা ক্রিকেট খেলছি, বাকি সময় ফুটবল খেলছি, ছুটির দিনে অনেক 2 ঘন্টা 3 ঘন্টা নদীতে সাঁতার কাটছি, গোসল করছি, বড় ভাইরা শাসন করেছে, মুরব্বীরা শাসন করেছে, এইটাই ছিল আসলে আমাদের জীবন। ওর ভেতর দিয়ে কিন্তু আমরা আসলে বেড়ে উঠেছি। আমরা কিন্তু কখনো চাপটা নিইনি আমাদের মানে ক্লাসে। expectation যেটার কথা হ্যাঁ, আপু যে ক্লাসে বলছিলেন। আবার ফ্যামিলি থেকেও কিন্তু ওই ধরনের চাপ ছিল না, কিন্তু যে ক্লাসে ফার্স্ট হতে হবে, সবচেয়ে বেশি নম্বর পেতে হবে, এরকম কোনো চাপ আপনি ছিল না। সম্ভবত খুবই লাকি ছিলেন। হ্যাঁ, না আমাদের জেনারেশনটা ছিল না। আমাদের জেনারেশনে আমাদের গার্ডিয়ানরা, মা বাবা, শিক্ষক, তাদের হচ্ছে তোমরা পাস করো ঠিকঠাক মতো, ভালো মতো পড়াশোনা করো, বাড়িতে সন্ধ্যার আগে বাড়িতে তার মানে ফিরে আপু আসবা, এখানে একটা বিষয় পরিষ্কার যে- খেলাধুলা করো। হ্যাঁ। সুতরাং আসলে আমাদের কোনো চাপ ছিল না। এবং আমি যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা বললেন, খেলাধুলা করেছি, আবার বাড়ি থেকে অনুমতি নিয়ে সিনেমা দেখতে যেতাম। সিনেমা দেখে ওই সিনেমার গল্প দিয়ে কিন্তু, যে সিনেমাটা দেখলাম 7 দিন কেটে যেত এই গ্যাপে বন্ধুদের সাথে, ওই সিনেমা নিয়ে গল্প করছে, অভিনয় নিয়ে গল্প করছে। সুতরাং আসলে আমরা ওই অর্থে কোনো চাপ অনুভব করিনি। এমনকি পড়াশোনার শেষে এসেও মানে চাকরি নিতে হবে কি করতে হবে না, এই চাপও কিন্তু আমি কখনো নিইনি। জি, আমরা আসলে বর্তমানে আমরা খুবই কম থাকতে পারি। আমরা সারাক্ষণই হয়তো অতীত বা ভবিষ্যতে কি হবে সেই জায়গাটায় বেশি ফোকাস থাকছে, এবং ভবিষ্যৎ নিয়ে যখন ভাবনাটা বেশি চলে আসে তখন কিন্তু একটা ভয় কাজ করে, কারণ ভবিষ্যৎটা কিন্তু আসলে আমাদের অনিশ্চিত। আমরা ওই যে কেউ জানি না, ইনসিকিউরিটিস। আমরা কিন্তু কেউ জানি না আসলে কি হবে। আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি, অ্যাজিউম করতে পারি, কিন্তু সেটা আসলে কতটুকু কি হবে সেটা তো আমরা জানি না। একদমই তাই। এবং একটা বিষয় সবসময় আমরা বলি যে তরুণ প্রজন্মরা খুব অল্পতে ভেঙে পড়ে, খুব অল্প কষ্টে তারা হয়তো সুইসাইড অ্যাটেম্প করছে, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে। ভাইয়ের কি মনে হয় বিষয়ে? আমার কাছে মনে হয় কি যে আজকের যারা তরুণ, আমরা বিশেষ করে প্রতিটি পরিবারেই দেখি যে সন্তানটি হয়তো কারো একজন দুইজন, এরা আসলে কোনো ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে যেতে চায় না আসলে। হ্যাঁ, আর শেয়ার করাটা শিখে নেই। সুখ দুঃখ আনন্দ বেদনা কোনোটাই আসলে শেয়ার করতে পারে না প্রপারলি। আমরা কিন্তু করেছি, ধরেন যে আমার পরীক্ষা হয়তো একটু খারাপ রেজাল্ট হয়েছে, বাবা হয়তো খুব মেরেছে, হয়তো একটু বাসাতে কান্নাকাটি করতে করতে রাস্তায় গিয়েই ভুলে গেছি, হয়তো আর এক বন্ধু ডাকতেছে চল যাই খেলি, হ্যাঁ খেলা শুরু করে দিছি। এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, আর তারা ছোটবেলা থেকে এটা শেখে নাই আসলে। আমরা তাদের ছোটবেলা থেকেই এমন পিঠের মধ্যে এমন একটা বড় ব্যাগ দিয়ে, হ্যাঁ ছোটবেলা থেকে যে শিখেছি, এক্সপেকটেশনের যে বোঝাটা আসলে চাপিয়ে প্রতিদিন, দিচ্ছি হ্যাঁ, আমরা। এবং নিজের স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে, নিজের অবস্থান বোঝাতে গিয়ে সোসাইটিতে, যেটা সন্তানদের উপরে চাপিয়ে দিয়েছি। সবচেয়ে ভালো স্কুলে পড়তে হবে, সবচেয়ে ভালো রেজাল্ট করতে হবে, সবচেয়ে এটা করতে হবে বেশি, হ্যাঁ সবকিছুতে 1 নম্বর দিতে হবে। এই সমস্ত নানান কিছু করতে করতে আমরা কিন্তু তাদেরকে আসলে এই বাস্তবতার মুখোমুখি হতে শেখায়নি। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় আপু উঠে এসেছে, সেটা হচ্ছে কম্পারিজন। আমরা বাচ্চাদেরকে সবসময় আসলে কম্পেয়ার করার চেষ্টা করি। বাবা মা হতে পারে, সেটা সোসাইটি হতে পারে, যে অমুকের ছেলে এত ভালো করছে, সে সরকারি একজন অফিসার হয়েছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, তোমাকেও আসলে সেদিকেই যেতে হবে, ততটা এস্টাবলিশ হতে হবে, যেটা আসলে একটা পয়জনের মতন। আপনি যদি একটু কিছু বলতেন এই বিষয়টি নিয়ে। পরিবার কিন্তু আমাদের বাচ্চাদের প্রথম স্কুল। সেই পরিবার থেকে যখন আসলে এই কম্প্যারিজনটা আমরা পেতে থাকি, তখন কিন্তু এটা আমার মধ্যে, ব্যক্তির মধ্যে কিন্তু এই বিশ্বাসটা একদম প্রতিস্থাপন হয়ে যায়। তখন কিন্তু নিজের ভেতরেও এই ভাবনাটা চলে আসে যে না, আমাকে ভালো করতে হবে, আমাকে আরো ভালো করতে হবে। কনফিডেন্স লেভেল কিন্তু কনফিডেন্স লেভেলটা কমে যায়, এবং নিজের ভেতরে কিন্তু একটা ইনসিকিউরিটি বা একটা লো সেলফ এস্টিম যেটাকে বলে, আত্মবিশ্বাসের ঘাটতি যেটা আমরা দেখি, সেটা কিন্তু অনেক বেশি কাজ করে। এটার আরেকটু ভেতরে যদি আমি যাই, আসলে আমরা দেখেছি যে যেই প্যারেন্টসদের আসলে নিজেদের লো সেলফ এস্টিম, পরিবার থেকে যে জিনিসগুলো পেয়ে এসেছিল, ওরা কনসিয়াসলি এই জিনিসটা ওদের বাচ্চাদের মধ্যে দিয়ে দিচ্ছে না। এটা কিন্তু অনেকটা আনকনসিয়াস একটা প্রসেসে বাবা মারাও কিন্তু তাদের ওই যে বিশ্বাসটা তাদের বাবা মার কাছ থেকে পেয়েছিল, সেই বিশ্বাসটাই কিন্তু ওরা দিয়ে যাচ্ছে, উত্তরাধিকার সূত্রেই কিন্তু তাদের বাচ্চাদের মধ্যে দিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে প্যারেন্টিং। এটা নিয়ে কথা বলবো, একটা ছোট বিরতি নিয়ে আসি।
দর্শক, মার্কেন্টাইল ব্যাংক প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আমরা তরুণ প্রজন্মের হতাশা সমাধানে করণীয় এই বিষয়টি নিয়ে আরো অনেক আলোচনা করব। আর টিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। আপু, বিরতিতে যাবার আগে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে প্যারেন্টিং স্কিল। আজকের যে তরুণ, সে হয়তো কিছুদিন পর বাবা হবে, সে মা হবে, সুতরাং তাকে সেই দায়িত্বটা নিতে হবে যে একটি বাচ্চাকে আসলে কিভাবে লালন পালন করতে হবে। আপনি যেটা বলছিলেন যে বাবা মায়ের চিন্তা ভাবনাগুলো কিন্তু উত্তরাধিকার সূত্রে ছেলে মেয়ের মধ্যে সে প্রতিস্থাপন করছে। প্যারেন্টিং স্কিলের পর এখন আসলে অনেক রকম কোর্স আমরা দেখছি। একটা সময় আমরা যখন মানুষ হয়েছি, আমাদের বাবা মারা কিন্তু কোনো কোর্স করেনি। তো তখনকার চিন্তা ভাবনা এবং এখনকার বাবা মাদের চিন্তা ভাবনার মধ্যে আসলে কোথায় পার্থক্য? এখন যেটা হয়েছে যে তখন যে সময়টা ছিল অনেকটা কিন্তু যৌথ পরিবার ছিল, এবং যৌথ পরিবারে কিন্তু অনেকগুলো প্যারেন্ট ছিল, চাচি ছিল, চাচা ছিল, দাদা ছিল, দাদি ছিল, প্রত্যেকেই কিন্তু প্যারেন্টাল একটা রোলে ওরা কিন্তু ওদের রোলটা প্লে করেছে। সো বাচ্চার কিন্তু অনেকগুলো রোল মডেল ছিল। এখন কিন্তু অনেক বেশি যখন ছোট পরিবার হয়ে যাচ্ছি আমরা, বাচ্চাগুলো কিন্তু সারাদিন বাবা মাকে পাচ্ছে না। সো বাবা মারা কিন্তু এখন অনেক বেশি দুজনেই হয়তো কর্মজীবী, ব্যস্ত থাকছেন, এবং সেই অল্প একটু সময় হয়তো পাচ্ছেন তাদের বাচ্চাদের সাথে ইন্টারাকশন করার জন্য। সো ওই ইন্টারাকশনগুলো অনেক সময় হয় কি, যেহেতু বাবা এবং মা লম্বা সময় ধরে বাইরে থাকছে, মায়ের মধ্যে কিন্তু একটা কোথাও আমরা দেখি যে গিল্ট একটা বিষয় কাজ করে, এবং যখনই উনি বাড়ি ফিরে আসছে খুব চেষ্টা করছে যে সারাদিনে যে জিনিসগুলো হয়তো করা হয়নি সেই জিনিসগুলো বাচ্চার সাথে বাচ্চার সাথে করতে, এবং ওর পড়ার বিষয়টা বা ওকে কিভাবে আরেকটু টেক কেয়ার করতে পারে, সেই সমস্ত বিষয়গুলো যখন চলে আসে না, মায়ের মধ্যে কিন্তু একটা স্ট্রেস থাকে, তখন কিন্তু ওই স্ট্রেসটা কিন্তু বাচ্চার উপর চলে আসে। সো এই জায়গা থেকে যে এই যে চ্যালেঞ্জিং টাইমটা এখন আমরা পার করছি, এবং যেহেতু একটা লম্বা জেনারেশন গ্যাপ আছে, এই সময়টাতে আসলে বাচ্চাদের সাথে আরো কিভাবে করে বেটার ওয়েতে কানেক্ট করা যায়, ওদের কাছাকাছি যাওয়া যায়, ওদেরকে বোঝা যায়, ওদেরকে প্যারেন্টিংটা করা যায়। কারণ একটা ফ্যামিলিতে বাচ্চাও কিন্তু একটা বা দুইটা। সো এই অবস্থায় এইভাবে কিভাবে বাচ্চাদেরকে আরো বেটার ওয়েতে ডিল করা যায়, বাচ্চার সাথে আরো বেশি কমিউনিকেটিভ হওয়া যায়, সেই জন্য আসলে প্যারেন্টিং কোর্সগুলো কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। জি, আপনি যদি একটু বলতেন যে সেই জায়গাগুলো আসলে কিভাবে, ওই অভাবটা কিভাবে ফিল আপ করা যাবে। আমরা তো হতাশা নিয়ে কথা বলছি, হতাশার মূল কারণগুলো কিন্তু আসলে শুরু হচ্ছে ওই জায়গাটা থেকেই। তাহলে কিভাবে ওই জায়গাটা আমরা, ওই কমিউনিকেটিভ স্কিলটা আমরা ডেভেলপ করব, তাদের সাথে কানেকশনটা আমরা কিভাবে আরো বেশি ডিপলি ইনভলভ হতে পারি বাচ্চাগুলোর সাথে? ছোট্ট একটা স্কিলের কথা যদি বলি, ছোট্টবেলা থেকেই যদি আমরা আমাদের বাচ্চারা যে আরেকটা ইন্ডিভিজুয়াল ইউনিক পার্সোনালিটি, ও যে একটা আলাদা মানুষ, ওরও যে একটু ভালো লাগা আছে, ওরও যে একটু মন্দ লাগা আছে, এই ব্যাপারগুলোকে যখন আমরা একটু বুঝতে শিখবো, আমরা যখন আমাদেরকে ওর জায়গায় রেখে চিন্তা করতে পারবো, মানে একটু এমপ্যাথেটিক হতে পারবো, সেইটা কিন্তু ওর সাথে যে আমার একটা বন্ডিং বা একটা সাইকোলজিক্যাল কানেক্টেডনেসটা, সেটা কিন্তু বিল্ড করবে। তখন কিন্তু কেয়ার গিভারের সাথে বা মায়ের সাথে যে বাচ্চার যে কানেকশনটা, সেটা কিন্তু অনেকটাই স্ট্রং হবে। তখন কিন্তু বাচ্চা অনেক কিছুই কিন্তু তার মায়ের সাথে বাবার সাথে কিন্তু সে ওপেনলি শেয়ার করতে পারবে। এই জায়গাটা যদি ছোট্টবেলা থেকে আমরা এনশিওর করতে পারি, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা যদি কোনোভাবে আপনার হতাশায় ভুগছে বা ওর কোনো স্ট্রেস হচ্ছে, সেটা কিন্তু মার সাথে এসে শেয়ার করতে পারে বা ওর বাবার সাথে এসে শেয়ার করতে পারে। একটা পারমিশন থাকে, তোমার যাই হোক না কেন আমি তোমার পাশে আছি। এই জায়গাটা কিন্তু তৈরি করা যেতে পারে। ফ্যামিলি বন্ডিংটা আসলে অনেক বেশি ডিপলি হতে হবে। আর একটা বিষয় যুক্ত করতে চাই, যে বাবা মায়েদের যে প্যারেন্টদের যে সমস্যাগুলো আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারগুলোতে আমরা দেখি যে বাবা মায়ের যে ব্যক্তিগত জীবনে যে অপূর্ণতাগুলো থাকে, হ্যাঁ, সে যেটা হতে চেয়েছিল, যেটা সে হয়তো হতে পারেনি, সে তার সন্তানের ভেতর দিয়ে সেটা পূরণ করতে চায়। ধরে নিলাম যে আমি একজন বাবা, আমি হয়তো শিল্পী হতে চেয়েছিলাম, আমি পাইনি, সেটা আমার সন্তানের ভিতর দিয়ে আমি গান শিখতে চেয়েছিলাম, গান শিখতে চেয়েছিলাম, পারিনি, সেটা এখন তাকে ক্লাসেও ফার্স্ট হতে হবে, আবার গানেও ফার্স্ট হতে হবে, আবার অভিনয়েও ফার্স্ট হতে হবে। এই যে নানানমুখী চাপ, এটাও কিন্তু বাচ্চাদেরকে অভাব তৈরি করে। তো এই জায়গাগুলো থেকেও আমার মনে হয় যে আমাদের অভিভাবকদের একটু সচেতন থাকা দরকার যে আসলে কতটুকু আমরা কি করব। তবে কোভিড-19 আসার পরে দীর্ঘদিন বাড়িতে থাকার ফলে
আমি এর একটা পজিটিভ দিকও দেখেছি। প্রায় 5-6 মাস বাড়িতে বাইরে যাইনি, প্রতিদিন আমরা সিনেমা দেখছি, গল্প করছি, হ্যাঁ, ইনডোর গেমস খেলছি, হ্যাঁ, এগুলো এই ইন্টারাকশনের ভিতর দিয়ে দেখেছি আমি যে তাদের ভিতরে কিন্তু ওই জায়গাটা কানেকশনটা ডেভেলপ করার ফলে হতাশাটা অনেক কমেছে, হ্যাঁ। এবং বিশেষ করে যে সমস্ত পরিবার একটি মাত্র সন্তান, সেই সমস্ত জায়গায় সমস্যাটা আমার কাছে মনে হয় যে আরেকটু বেশি। ওই সন্তানটি কিন্তু আসলে প্রপারলি শেয়ার করার তার আসলে কোনো জায়গা নেই। আর বাবা মা তো সাথে তার তো একটা বয়সের পার্থক্য থাকে। আমার বাবা যেভাবে ভাবতেন আমি নিশ্চয়ই সেভাবে ভাববো না, তাহলে আমি কেন আশা করব যে আমি যেভাবে ভাবি আমার সন্তান সেভাবে ভাববে? সেটাই, বাবা মা তো একটা সময় সেই বয়সটি পার করে এসেছে, সুতরাং ওই বয়সে থাকলে আমি আসলে কিভাবে ভাবতাম এটা একটু চিন্তা করলে আমার কাছে মনে হয় বিষয়টি সহজ হয়। আমি এই যে কারণে বললাম যে আমার বাবা যেভাবে ভাবতেন বা আমার মা যেভাবে ভাবতেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, আমি কিন্তু সেভাবে ভাবি না। আমি যদি সেইভাবে ভাবতাম তাহলে তো আমি পেছনের মানুষ হতাম, আমি তো সামনে আসতাম না। ও তো আমার চাইতে সামনের মানুষ, ভবিষ্যতের মানুষ, তো আমার চাইতে আরো অ্যাডভান্স চিন্তা করবো, এটাই স্বাভাবিক। সংস্কৃতি চর্চার কথা বলছিলেন যে বাবা মা তাদের নিজেদের ইচ্ছেগুলো যেটা সে কখনো পূরণ করতে পারেনি সেটা আসলে বাচ্চা কাচ্চাদের উপর ইম্পোজ করে। একটা সময় সে গান শিখতে চেয়েছে বা নাচ শিখতে চেয়েছে, কিন্তু আমরা তো এটাও জানি যে সৃজনশীল যে কর্মকাণ্ডগুলো আছে বা শুদ্ধ সংস্কৃতি চর্চা বলতে আমরা যেটাকে বুঝি, সেটার সাথে যদি তরুণ প্রজন্ম ইনভলভ থাকে তাহলে আসলে তারা বিপথে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তাদের। সেই ব্যাপারে আপনি যদি বলতেন যে সেই সংস্কৃতি কিভাবে যুক্ত হতে পারে। আমি বলবো খেলাধুলা, এগুলো কিন্তু একটা বড় ব্যাপার আর কি। তো আমি যদি আমার শৈশবের বা কৈশোরের কথা বলি, আমরা কিন্তু আমাদের সময় প্রচুর মাঠ ছিল, খেলাধুলার জায়গা ছিল। আমি যখন স্কুল পাশ করে কলেজে ভর্তি হচ্ছি তখন থেকে আমরা থিয়েটার করা শুরু করেছি, হ্যাঁ। সেখানে আমাদের অনেক গুরুজনেরা ছিলেন। আমি যেহেতু ফরিদপুর শহরে বড় হয়েছি, বেড়ে উঠেছি ওখানে, তো তাদের কথা শুনতাম। তো এই কর্মকাণ্ডের ভেতর দিয়ে কিন্তু আমার কিন্তু খুব বেশি খারাপ পথে যাওয়ার খুব একটা সুযোগ ছিল না, কারণ আমি কিন্তু মোটামুটি ব্যস্তই ছিলাম। হ্যাঁ, স্কুলে যেতাম, কলেজে যেতাম, বিকেলবেলা খেলাধুলা করতাম, সন্ধ্যার সময় বিশেষ করে এই নভেম্বর ডিসেম্বর মাসে যখন স্কুল কলেজের ফাইনাল পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে তখন আবার নতুন করে এই যে আমরা হয়তো নাটক করছি বা আমরা ব্যাডমিন্টন খেলার কোর্ট কাটছি। তো এই যে খেলাধুলার সংস্কৃতি, এই চর্চার ভেতর দিয়ে কিন্তু যেমন মানসিকভাবে মানুষ অনেক বিকশিত হয়, মানসিকতার এক ধরনের বিকাশ ঘটে, আবার সেই সাথে বিপথে যাওয়ার সুযোগও কিন্তু অনেক কমে যায়। এইটা আমাদের একটি বড় সংকটের জায়গা হয়ে গেছে। এবং সব শ্রেণীর পেশার মানুষের সাথে আসলে ইন্টারাকশন বাড়াতে হবে। এই ইন্টারাকশন বাড়াইলেই কিন্তু আমি আরেকজন মানুষকে অনেক বেশি সহজে বুঝতে পারবো। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো বলবে যে ইন্টারাকশন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছে। সেটা আসলে না। আমি দেখেছি, আমি একজন অভিনেতা হিসেবে আমি যখন কোথাও যাই, এমনকি আমাকে যখন নতুন কোনো ড্রাইভারও নিতে আসে, আমি হয়তো এখান থেকে উত্তরা যাচ্ছি বা পুবাইলে যাচ্ছি, আমি কিন্তু তাকে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, কয় ভাই বোন, তোমার বাবা কি করেন। এই 15 থেকে আধা ঘন্টা গল্পের ভেতরে দিয়ে প্রথমে কিন্তু সে ড্রাইভার এবং আমি একজন আরোহী, আমি একজন অভিনেতা, সে আমাকে নিয়ে যাচ্ছে, কিন্তু এই 15-20 মিনিটের মধ্যে তার সাথে আমার সম্পর্কটা অন্যরকম হয়ে যায়। সে হয়তো বলে যে আমার বাবা বাড়িতে আছেন, তিনি হয়তো অসুস্থ, কাজ করতে পারেন না, আমি ঢাকায় থাকি, আমার আম্মা আমার কাছে থাকেন, আমার বাবা আমার ফুপুর কাছে থাকেন। এই যে চিত্রটা সে তুলে ধরে না, আমি দেখি যে আমার সাথে তার রিলেশনটা আধা ঘন্টা পরেই অন্যরকম হয়ে যায়, ওকে আমি অনেক বেশি বুঝতে পারি। এইটা আসলে আমাদের দরকার। আসলে এই ইন্টারাকশনটা। আপু, আমরা প্রিভেনশন নিয়ে কথা বলছি, যারা যেসব তরুণ এখন এই সময় আসলে হতাশায় আছেন তাদের জন্য আসলে করণীয় কি, তারা কি করবে, বা তাদের প্যারেন্টসরা অথবা তার ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাদের আসলে করণীয়টা কি? বর্তমান এই মহামারীতে তরুণ প্রজন্মরা কিন্তু আরো অনেক বেশি হতাশায় ভুগছে এবং আমরা কিন্তু অনেক কেসেস পাচ্ছি। এবং এই হতাশা থেকে প্রথমেই একটা জিনিস যেটা করতে হবে, যে প্রত্যেকের কিন্তু অনেকটাই দেখা গেছে যে রুটিনটার মধ্যে অনেক একটা বড় চেঞ্জেস চলে এসছে। সারা রাত হয়তো ঘুমাচ্ছে না, আপনার সকালের দিকে হয়তো ঘুমাতে যাচ্ছে। রুটিন যখন খুব পুরোপুরি এলোমেলো হয়ে যায় এবং পুরো লাইফ সাইকেলটার মধ্যে কিন্তু ডে টাইমে যে চেঞ্জটা চলে আসে, এটা কিন্তু খুবই একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে। যেটা হয় রুটিনটাকে একটু ঠিক করতে হবে
এবং তার যে সেলফ কেয়ারের জায়গাটা, তার নিজের প্রতি নিজের যত্নবান হওয়াটা তার ভীষণ দরকার। আপু সেলফ কেয়ার কিন্তু আমরা বলি শব্দটা খুবই পরিচিত শব্দ, কিন্তু আমরা কিন্তু অনেকেই বুঝি না যে সেলফ কেয়ারটা আসলে কিভাবে নিতে হয়। নিজেকে আসলে ভালোবাসার ব্যাপার আছে এবং নিজেকে ভালোবাসতে হলে কি কি করণীয়, এই বিষয়টি কিন্তু আমাদের কাছে অজানা। আপনার কাছে আমি একটু জানতে চাই। আচ্ছা, সেলফ কেয়ার শব্দটা সত্যি ভীষণ পরিচিত এবং আমরা বলি এই যে মানসিক চাপ মোকাবেলা করার এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা যদি আগে থেকেই সেলফ কেয়ার প্র্যাকটিসটা আমরা করতাম, আমাদের ডেইলি রুটিনের মধ্যে যদি আমাদের একটা মি টাইম বা একটা সেলফ কেয়ারের জন্য একটা আলাদা করে টাইম আমরা নিজের জন্য রাখতাম, তাহলে কিন্তু যারা চাপ মোকাবেলা করছে তাদের জন্য কিন্তু বিষয়টা একটু সহজ হতো। আচ্ছা। এবং অনেকেই পারছে এবং অনেকেই হয়তো এই জায়গাটায় পারছে না। যখন অনেক বেশি চাপে তারা পড়ে যাচ্ছে তখনই কিন্তু ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা যে ধরনের ডিসঅর্ডারগুলির কথা আমরা বলছি সেগুলো কিন্তু চলে আসছে। তো সেলফ কেয়ারের জায়গাটা একটু ছোট্ট করে বলি। সেলফ কেয়ার বেসিক্যালি যেটা হচ্ছে যে নিজেকে নিজের সম্পূর্ণভাবে গ্রহণ করা। এই আমার মধ্যেই কিন্তু ধরেন আমার স্ট্রেংথ আছে, আমার রিসোর্স আছে, আমার উইকনেস আছে। আমরা যেটা হয় কি যে আমরা আমাদের উইকনেসগুলো হয়তো আমরা অনেকেই অনেক বেশি পয়েন্ট আউট করছি এবং অ্যাকসেপ্ট করতে পারি না। তো সেই জায়গায় নিজেকে যখন নিজেকে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারবো, অর্থাৎ আমি যদি আমার একটা খুব কাছের বন্ধুর প্রতি যে কাইন্ডনেসটা আমি শো করি, সেই কাইন্ডনেস ফিলিংটা যদি আমার নিজের প্রতি আমার হয়, সেটাই কিন্তু অনেকটা সেলফ কেয়ার হয়। এবং সেই জন্য যদি স্পেসিফিক কোনো অ্যাক্টিভিটিস করা যেতে পারে, যেমন ধরেন আমরা হয়তো প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় নিয়ে কেউ হয়তো বাগান করতে ভালোবাসে, সে যদি একটু বাগান করে, কারো যদি একটু গান করতে ভালো লাগে বা কারো যদি একটু হয়তো কারো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করতে ভালো লাগে, সে তার নিজের জন্য কিন্তু ওই সময়টা ওই অ্যাক্টিভিটিগুলো করে তার নিজেকে নিজের জন্য একটু সময় সে দিতে পারে। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে সেলফ কেয়ারের সাথে কি আসলে স্বার্থপরতার যোগাযোগ আছে? কারণ অনেকেই এটা হয়তো মনে করে থাকতে পারেন যে নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা বা কোনো রকম ভাবে কোনো একটা জায়গাতে আমরা তাকে নার্সিসিস্ট বলি। আমাদের কালচারে কিন্তু ব্যাপারটা আছে, যখনই আমরা একটু নিজের প্রতি বেশি যত্নবান হচ্ছি, যখন নিজের জায়গাটা আমরা একটু ফোকাস করছি, তখন কিন্তু আমরা পরিবার থেকে বা আশেপাশের মানুষের কাছ থেকে, সমাজ থেকে কিন্তু আমরা এই কথাগুলো শুনি প্রায়, যে তুমি তো সেলফিশ হয়ে গেছো। তো এই জায়গা থেকে আমি যদি একটু ভেঙে বলি, সেলফিশ ব্যাপারটা আসলে কি? সেলফিশ ব্যাপারটা কিন্তু স্বার্থপরতা। আর সেলফ কেয়ার মানে হচ্ছে নিজের যত্ন। নিজের যত্ন আমরা কেন নিব? কারণ আমি যদি ভালো থাকি তাহলে কিন্তু আমি অন্যকে ভালো রাখতে পারবো। একটা যদি ছোট্ট এক্সাম্পল দিই, একটা বাসায় মা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কি সেই পরিবারে রান্না হবে? সেই মাটার মন যদি ভালো থাকে, মাটা যদি নিজের দিকে নিজে খেয়াল করে, তাহলেই কিন্তু সেই মাটা অনেক আনন্দ নিয়ে তার বাচ্চার সাথে খেলতে পারবে। তাহলে সেলফ কেয়ারটা কেন ইম্পর্টেন্ট? পরিবারের জন্য, আলটিমেটলি পুরো সমাজের জন্যই কিন্তু ভালো থাকা দরকার। জি, একদমই ভীষণ সুন্দর করে বলেছেন আপু। ভাইয়ের কাছে একটু জানবো যে এখনকার তরুণ প্রজন্মের মধ্যে আসলে আমরা যারা মানে সিনিয়র সিটিজেন যারা আছে, তারা বলে কি নেগেটিভ চিন্তা তোমরা বেশি করো, এত বেশি কেন নেগেটিভ চিন্তা করছো? আপনার কাছে কি মনে হয়েছে যে তরুণ প্রজন্মের? আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তরুণদেরকে দোষারোপ করতে ভালোবাসি। হ্যাঁ, আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে তরুণরা আমাদের চাইতে অনেক বেশি স্মার্ট, ওরা অনেক বেশি অ্যাডভান্স। হ্যাঁ, আমাদেরকে তো ঠিক করে দিতে হবে কোথাও কোথাও ভুল ত্রুটি থাকলে। যেমন আমি যদি খুব সাধারণভাবে উদাহরণ দিই, অনেকে দেখি আমার বন্ধুরা, আমরা তো সিনিয়র হয়ে গেছি প্রায়, আমার যে বয়স, আমরা সিনিয়র নাগরিক, আমি এখন 60, আমার বয়স। আমরা কিন্তু বলি যে ওরা এই এখন কি পড়াশোনা করছে, আমাদের সময় কত পড়াশোনা ছিল। তা আমি সাথে সাথে প্রতিবাদ করি, আমি না, আমাদের সাথে এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি পড়াশোনা করে, তারা অনেক বেশি জ্ঞান রাখে। আমি উদাহরণ হিসেবেও দিই যে দেখেন একটা মোবাইলের নতুন কি কি আসছে, এই অ্যাপগুলোই ঠিক মতো আমরা বুঝতে পারি না, আর ওই বাচ্চাটি কত সহজে এটা করে ফেলছে। প্রযুক্তি জ্ঞান আমার চাইতে অনেক বেশি, ওর ভাষা জ্ঞান আমার চাইতে অনেক বেশি, বিশেষ করে বিদেশি ভাষা। যেমন আমি এখনো ঠিক মতো হিন্দি ভাষা বুঝি না, হ্যাঁ, আমার মেয়ে দেখে সুন্দর বোঝে, আমার চাইতে সে অনেক ভালো ইংরেজিও বোঝে। হ্যাঁ, তো আমরা সবসময় ওদেরকে দোষারোপ করি যে ওইটা বোধহয় করলো না, ওইটা হলো না, এটা হলো না, এটা একেবারেই ঠিক না। তবে হ্যাঁ, তরুণদের তো ঠিক করে দেওয়ার আমাদের দায়িত্ব আছে, তার না হলে আমি কিসের অভিভাবক? যেই জায়গাটি আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না, যে জায়গাটি আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না, যেটা আমাদের ভাষার সঙ্গে যায় না, সেই জায়গাটা একটু ঠিকঠাক করে দেওয়ার বিষয় আছে। এছাড়া আমি খুব হতাশ নই আসলে আমার তরুণদের নিয়ে, বরঞ্চ আমি আমাদেরকে নিয়ে, আমাদের এই বয়সের মানুষদেরকে নিয়ে হতাশ, যে তারা আসলে ঠিকঠাক মতো তাদের সন্তানদের,
তাদের পরবর্তী প্রজন্মের ঠিকঠাক দেখভালটা করতে পারছে কিনা, সেটা নিয়ে বরঞ্চ আমি একটু তরুণ সন্দেহ। প্রজন্মের সাথে কারেকশনের আগে আসলে কানেকশনটা ডেভেলপ করাটা খুবই জরুরি। আপুর কাছে একটু জানবো যে নেগেটিভ চিন্তাগুলো তো আসলে ইচ্ছাকৃতভাবে আসে না, হঠাৎ করে হয়তো পরিস্থিতির কারণে চলে আসে। সেই জায়গাগুলো থেকে তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা যদি দূরে রাখতে চায়, কি কাজ করা উচিত? আচ্ছা, এক্ষেত্রে প্রথমেই একটা ব্যাপার বলে নেই, আমাদের মধ্যে কমনলি একটা মিথ আছে যে সবসময় আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে, যে কোনো সিচুয়েশন হোক আমাদেরকে পজিটিভ থাকতে হবে। সবসময় কিন্তু পজিটিভ থাকা সম্ভব না, জি, এবং আমাদের ব্রেইনে নেতিবাচক চিন্তা কিন্তু আসবেই, এটাই স্বাভাবিক, এবং এটাকে অ্যাকসেপ্ট করা। এবং আমি যদি এই জায়গাটাকে এমনভাবে দেখি যে অনেকেই আছে, আমি দেখেছি যে নেতিবাচক চিন্তা আসলেই সেটাকে সরিয়ে দেওয়ার জন্য হয়তো মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য ব্যস্ত রাখছে নিজেকে অন্যভাবে ব্যস্ত এবং তখন রাখছে, কিন্তু বিপথে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং যেটা হয় কি, হিউম্যান সাইকোলজিটা এমন, হিউম্যান ব্রেনের মেকানিজমটা এমন, আপনি যেটাকে বেশি করে দূরে সরানোর চেষ্টা করবেন, যেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেটা কিন্তু আরো বেশি করে আসবে। একদম। সো এই জায়গায় আমরা যদি একটু ভাবতে পারি যে আমার মাথায় নেতিবাচক চিন্তাও আসবে, ইতিবাচক চিন্তাও আসবে, কিন্তু নেতিবাচকটাকে আমি কিভাবে এটাকে আমি ফিল্টার করছি, বা এটার সাথে আমি কিভাবে অ্যানালাইসিস করছি, এটার সাথে আমি কিভাবে কোপ করছি, আমি যদি সেই জায়গাটা একটু মনোযোগী হই, লার্নিংটা কি, বা এই যে একটা নেতিবাচক চিন্তা আসলো, তার মানে কি সেটা আমার লাইফে ঘটে গিয়েছে, সেই জায়গাগুলোকে যদি আমরা একটু সেপারেট করতে পারি, সেটা কিন্তু হেল্প করতে পারে। আরেকটা জিনিস আমি বলবো যে এই যে ক্রাইসিসের মধ্য দিয়ে যখন আমরা যাই, সেটাকে যদি আমরা একটা অপরচুনিটি হিসেবে দেখি, সবসময় আমরা ক্রাইসিস মানেই যে নেগেটিভ, এবং এই ক্রাইসিসটা কিন্তু ব্যক্তির মধ্যে কিন্তু একটা রেজিলেন্সি বাড়ায়। অর্থাৎ সে তার লাইফে এরকম ক্রাইসিস যখন ফেস করবে, সেই জায়গায় সে কিভাবে কোপ করবে, এই যে স্কিলটা, এটা একটা চ্যালেঞ্জ। এই স্কিলটা কিন্তু খুব চ্যালেঞ্জ, এবং এই স্কিলটা কিন্তু সে আনকনসিয়াসলি, আননোয়িংলি কিন্তু সে ডেভেলপ করছে, এবং এইখানে যদি সে অ্যাওয়ার হয়, এটার জন্য কিন্তু সে নিজেকে অ্যাপ্রিশিয়েট করতে পারে, এবং সে কিন্তু ভালো ফিল করতে পারে যে না, আমার রেজিলেন্সি বাড়ছে, আমি আগেও অনেক এরকম ক্রাইসিস আমি ডিল করেছি, এবং ইনশাআল্লাহ সামনেও যদি আসে, কনফিডেন্স বাড়ছে। জি, একদম শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, ভাইয়ের কাছে জানতে চাইবো যে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে আপনার আসলে কোনো রকম কোনো অ্যাডভাইস যদি থাকে, তাহলে সেটা কি? আমরা তো মুরব্বীরা সবসময় অ্যাডভাইস করতে ভালোবাসি, সবসময় খালি উপদেশ দিই। আসলে আমার মনে হয় যে প্রত্যেকের কাছেই প্রত্যেকের শেখার আছে, তরুণদের কাছ থেকেও আমাদের শেখার আছে, আমাদের কাছ থেকেও তরুণদের শেখার আছে। তো অ্যাডভাইস একটাই যে আসলে হতাশ হবার কিছু নেই। আর আমি মনে করি যে আসলে ভবিষ্যতে এই তরুণ প্রজন্মই তো আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের হাল ধরবে। তো সেই জায়গা থেকে প্রস্তুতিটা নিতে হবে। আর সবচেয়ে বড় কথা যে আমরা যাই করি না কেন, আসলে ভালো মানুষ হওয়ার শিক্ষাটা নিতে হবে। একজন ভালো মানুষ, অন্যের প্রতি যিনি দয়াশীল, অন্য মানুষকে যে ভালোবাসে, শ্রেণী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে যেন মানুষ মনে করে, সেই শিক্ষাটা আমাদের নিতে হবে। সেই শিক্ষাটা যদি পরিবার থেকে বা সমাজ থেকে আমরা পেয়ে যাই, এবং তরুণ প্রজন্ম যদি জাতি, ধর্ম, বর্ণ সব কিছু মিলিয়ে দেয়, মানে এগুলোর ঊর্ধ্বে যদি উঠতে পারে, তাহলে নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ হবে। এবং সে ভালো মানুষই আমাদের তরুণ সমাজের জন্য দরকার, তাদের হাতেই ভবিষ্যতের বাংলাদেশ। আসলে তরুণ প্রজন্মের পর অনেকগুলো চাপ, ভাইয়া যেমন বলছিলেন যে আসলে আমাদের বাংলাদেশটা আগামীতে কেমন হবে, কেমন দেখতে চাই আমরা, সেটা আসলে তরুণদের উপর আমরা ছেড়ে দিই। এটাও কিন্তু একরকম একটা এক্সপেকটেশন বা ওভার এক্সপেকটেশন। তারা তাদের মতন কাজ করবে, সেটা যদি তারা মনে করে তারা ডাক্তার হবে, তারা ডাক্তার হবে, তারা যদি মনে করে তারা ইঞ্জিনিয়ার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা যদি মনে করে তারা পেইন্টার হতে চায়, তাহলে তারা পেইন্টারই হবে। এই এক্সপেকটেশনটা আমার কাছে মনে হয় রাখা উচিত। একদম শেষ পর্যায়ে আপুর কাছে শুনবো যে তরুণরা আসলে নিজেদের সাথে কিভাবে ডিল করবে, তারা তাদের হতাশাগুলোর সাথে কিভাবে ডিল করবে। আবারও আমি বলবো যে হতাশা জীবনের একটা পার্ট, এবং এটা আসলে হতাশ হওয়ার কিছু নাই। আমি এই জায়গায় একটু ডিফার করছি বাবু ভাইয়ের সাথে। হতাশা যদি আমার মধ্যে আসে, সেই হতাশাকে আমি ফেস করব, এবং সেই হতাশাও যে আমার জীবনেরই একটা অংশ, সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। এবং এই অ্যাকসেপ্টেন্সের সাথে সাথে কিন্তু সেই ব্যক্তির জীবনে, আমি অলরেডি বলেছি যে তার যে রেজিলেন্সি বা কোপিং স্কিল, সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে। আর আমি আমাদের যে তরুণ প্রজন্ম, সেটাকে আমি দেখি যে তরুণরা কিন্তু অনেক সম্ভাবনাময়ী, কিন্তু ওদের অনেক অ্যাক্টিভিটিস আমি এই করোনার সময় দেখতে পেয়েছি। আমি যদি একটা দুইটা একটু বলি, এই যে এই মহামারীর সময়টাতে কিন্তু এত বেশি আমরা গুগল মিট বা আমরা জুম এইসবের মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্ট করছি। পুরো বিশ্ব কিন্তু এখন জুম বা গুগল
গুগল এইসবের মাধ্যমে কানেক্ট হয়ে যাচ্ছে। জি। এবং আমি দেখছি যে বাংলাদেশের একটা বিপুল সংখ্যক তরুণরা কিন্তু বাইরে কিন্তু কাজ করার একটা সুযোগ পাচ্ছে। একদম। এই সম্ভাবনাগুলো কিন্তু এই অতি মহামারীর কারণেই কিন্তু সুযোগগুলো কিন্তু আমাদের এসেছে। কাছে। এবং আমি এর মধ্যে কিন্তু অনেকে দেখেছি যে অনেক রকম ভলান্টিয়ার ওয়ার্কে যুক্ত হয়েছে, খাবার দেওয়া বা শীতের কাপড় এখন দেওয়ার জন্য অনেকেই তৈরি হচ্ছে। সো তরুণরা কিন্তু পিছিয়ে নেই, তরুণরাও কিন্তু তাদের মতো করে অনেকেই এগিয়ে যাচ্ছে। একটা সংখ্যক তরুণরা হয়তো একটু তাদের সামাজিক দক্ষতা কম আছে, তারা হয়তো নিজেদেরকে একটু আইসোলেটেড করে রাখছে, তারাই হয়তো বেশি হতাশায় পড়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো যে তাদের যদি কাছের কোনো মানুষ থাকে, কাছের মানুষের কাছে যাদের কাছে তারা খুব ট্রাস্টওয়ার্দি পারসন, তাদেরকে তারা যাতে শেয়ার করে, যদি সেটাও সম্ভব না হয় তাহলে যাতে তারা প্রফেশনাল হেল্প নেয়। জি। কারণ আজকের হতাশা যখন অনেক বেশি বাড়তে থাকবে সেটাই কিন্তু একটা মেন্টাল হেলথ ডিসঅর্ডারের দিকে পৌঁছে নিয়ে যাবে তাদেরকে। একদম। আমাদের সবথেকে বড় যেটা দোষ সেটা হচ্ছে আমরা খুব বেশি জাজ করতে পছন্দ করি। এই বেশি জাজ করার judgmental। জায়গাটা আমাদের আসলে বন্ধ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকে আলোচনা আসবার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। কোভিড-19 বাস্তবতায় নতুন স্বাভাবিকতার সাথে খাপ খাইয়ে নিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। সৃজনশীলতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বুদ্ধিবৃত্তিক চর্চার সুযোগ বৃদ্ধি করতে হবে এবং তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের পাশাপাশি পরামর্শ ও উৎসাহ প্রদান, আইনি সহায়তা ও বাজারে অভিগম্যতা নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও ব্যাংক ঋণ পাবার শর্ত ও সুদ হার সহজ করতে হবে। তরুণ সমাজ যাতে সমস্ত ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ ও প্রতিবাদ করার আইনি অধিকারের চর্চা করতে পারে তা নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে প্রতিবন্ধক ডিজিটাল নিরাপত্তা আইন সহ একই ধরনের অন্যান্য আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল করতে হবে। চাকরিতে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর নিজেকে অবশ্যই মাদকমুক্ত রাখুন।